বিশ্ব রাজনীতিতে এমন কিছু বিষয় আছে যেগুলো বছরের পর বছর ধরে চলতেই থাকে। কখনো সামনে আসে, কখনো আড়ালে যায়, কিন্তু কখনো শেষ হয় না। ইরানের পারমাণবিক কর্মসূচি সেই রকমই একটা বিষয়। সাম্প্রতিক সময়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কড়া বার্তা, আমরা আমাদের পারমাণবিক অধিকার ছাড়বো না, এই পুরনো বিতর্ককে আবার উত্তপ্ত করে তুলেছে। একদিকে ইরান বলছে তাদের সার্বভৌম অধিকার রক্ষা করতেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। অন্যদিকে আমেরিকা চাইছে অন্তত 20 বছরের জন্য এই প্রক্রিয়া পুরোপুরি বন্ধ থাকুক। এই দ্বন্দ্বই এখন আন্তর্জাতিক কূটনীতির সব থেকে বড় অচলাবস্থার একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এই বিশ্লেষণে আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করব আসলে সমস্যাটা কোথায়, কেন এত দিনেও সমাধান হচ্ছে না, কার অবস্থান কতটা বাস্তবসম্মত, আর ভবিষ্যতে পরিস্থিতি কোথায় যেতে পারে। সম্প্রতি একটা খবর সামনে এসেছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ইব্রাহিম জালফাগারি স্পষ্ট করেছেন ইরান কখনো তাদের পারমাণবিক অধিকার ছাড়বে না। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, আমরা আমাদের অধিকার, সার্বভৌমত্ব বা শক্তি কোনোটাই ছাড়বো না। অন্যদিকে আমেরিকা প্রস্তাব দিয়েছে 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে। সমস্ত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে ফেলতে হবে। এই প্রস্তাবই আলোচনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সহজভাবে বললে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হলো এমন একটা প্রক্রিয়া যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হতে পারে, আবার পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহার হতে পারে। এই দ্বৈত ব্যবহারই পুরো সমস্যার মূল। ইরান বলছে এটা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি। আমেরিকা এবং তার মিত্ররা বলছে এটা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে। এবার হচ্ছে আলোচনার অচল অবস্থা নিয়ে আসুন একটু নজর রাখি, যে কোথায় আটকে যাচ্ছে। সময়সীমা নিয়ে বিরোধ। আমেরিকা চাইছে 20 বছরের জন্য ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হোক, পাল্টা ইরান চাইছে মাত্র কয়েক বছরের জন্য সীমিত বিরতি। আর এই ফারাকি দেখাচ্ছে দুই পক্ষের মধ্যে বিশ্বাসের অভাব কতটা গভীর। ইরানের ইউরেনিয়াম মজুত নিয়ে মতভেদ রয়েছে। আমেরিকার দাবি সব উচ্চমাত্রার ইউরেনিয়াম সরাতে হবে। ইরানের প্রস্তাব মনিটরড ডাউন ব্লেন্ডিং, মানে ধীরে ধীরে কমিয়ে আনা। এখানে ইরান কিছুটা নমনীয় হলেও পুরোপুরি রাজি নয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চায় কঠোর চুক্তি, অন্যদিকে ইরান চায় তাদের সম্মান বজায় থাকুক, তাদের প্রযুক্তিগত অগ্রগতি যাতে থেমে না থাকে। এই পুরো ইস্যুতে বেঞ্জামিন নেতানিয়াহুর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের অবস্থান খুব পরিষ্কার, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছতেই না পারে, যেতেই না পারে। নেতানিয়াহু কি বলছেন? নেতানিয়াহু বলছেন ইরানকে বছরের পর বছর, এমনকি দশকের জন্য এই এনরিচমেন্ট বন্ধ করতে হবে। এতে বোঝা যায় শুধু আমেরিকা নয়, পুরো অঞ্চলই এই বিষয় নিয়ে উদ্বিগ্ন। ইসলামাবাদে হওয়া সাম্প্রতিক আলোচনার শুরুতে কিছুটা আশার আলো দেখা গিয়েছিল, কিন্তু হঠাৎ করে পরিস্থিতি বদলে যায় যখন জেডি ভান্স কঠোর সুরে মন্তব্য করেন এবং আমেরিকার প্রতিনিধি দল আলোচনা ছেড়ে চলে যায়। ফলে সম্ভাব্য চুক্তি ভেস্তে যায়, উত্তেজনা আবার চরমে ওঠে। প্রায় 1.5 মাস ধরে চলছে মধ্যপ্রাচ্যের এই সংঘাত। এবারে 1.5 মাস ধরে চলা সংঘাতের পর যখন আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক ক্ষতি, এই সমস্ত কারণে অবশেষে আমেরিকা ইরান একটা অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়, তখন দেখা যায় যে 2 সপ্তাহের জন্য মাত্র একটা যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয়েছে। একটা উইন্ডো যেখানে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তির পথ, স্থায়ী শান্তির পথ খোঁজা সম্ভব। কিন্তু আসলে কি দেখা গেল? সেটা আর খাটলো না। আর এই উদ্দেশ্যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স পাকিস্তানের ইসলামাবাদে যান। সেখানে ইরানের প্রতিনিধিদের সঙ্গে ম্যারাথন বৈঠক হয়। কিন্তু আলোচনার শেষে তিনি যখন সাংবাদিকদের সামনে দাঁড়ালেন, তখন তার বক্তব্যে স্পষ্ট হতাশা। তিনি বলছেন কোনো চুক্তি হয়নি, এতে ক্ষতি ইরানেরই বেশি। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলছেন, আমরা এখন টানা 21 ঘন্টা ধরে আলোচনায় ছিলাম, ইরানিদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থবহ আলোচনা হয়েছে, এটাই ভালো খবর।
আর খারাপ খবরটা কি? খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি। আর আমার মনে হয় এটা আমেরিকার চেয়ে ইরানের জন্য বেশি খারাপ খবর। তাই আমরা কোনো চুক্তি ছাড়াই আমেরিকাতে ফিরে যাচ্ছি। আমরা খুব স্পষ্ট করে জানিয়েছি যে আমাদের রেড লাইন কি, কোন কোন বিষয়ে আমরা নমনীয় হতে পারি এবং কোন বিষয়গুলোতে আমরা কোনোভাবেই আপোষ করব না। আমরা যতটা সম্ভব পরিষ্কারভাবে বিষয়গুলো তুলে ধরেছি, কিন্তু তারা আমাদের শর্ত মানতে রাজি হয়নি। কি বলেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স? শুনবো। Let me say a couple of notes of appreciation. First of all, to the Prime Minister of Pakistan and to Field Marshal Munir, who were both incredible hosts. And whatever shortcomings in the negotiation, it wasn't because of the Pakistanis who did an amazing job and really tried to help us and the Iranians bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. Questions? Sir, Nick Robertson from CNN. Precisely what have they rejected here? Can you help us understand it a little bit? Well, I won't go into all the details because I don't want to negotiate in public after we've negotiated for 21 hours in private. But the simple fact is that we need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. That is the core goal of the President of the United States, and that's what we've tried to achieve through these negotiations. Again, their nuclear program, such as it is, the enrichment facilities that they had before, they've been destroyed. But the simple question is, do we see a fundamental commitment of will for the Iranians not to develop a nuclear weapon, not just now, not just 2 years from now, but for the long term? We haven't seen that yet. We hope that we will. Jen. Was there a framework on anything? And also, did the Iranian frozen assets come up? And did you reach any conclusions on those frozen assets? We talked about all those issues, Jen, and we talked about a number of issues beyond that. And so certainly those things came up. But again, we just could not get to a situation where the Iranians were willing to accept our terms. I think that we were quite flexible. We were quite accommodating. The president told us, you need to come here in good faith and make your best effort to get a deal. We did that. And unfortunately, we weren't able to make any headway. Preston. Mr. Vice President, how often did you communicate with President Trump throughout the negotiations? There were reports. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।